আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যে যেখানেই রয়েছে সকলেই চলে এসো, খাতা কলম নিয়ে বসে যাও, প্রশ্ন উত্তরগুলি খাতায় নোট ডাউন করে নাও। সামনেই পরীক্ষা। যদি প্রশ্ন উত্তরগুলি ভালো করে পড়ে পরীক্ষা দিতে যেতে পারো তাহলে আশা করি তোমাদের ফলাফল অনেক ভালো হবে। চলো বেশি কথা না বাড়িয়ে আজকে আলোচনা শুরু করি। এখন আমরা ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন হলো, বস্তু কাকে বলে? উত্তর, আমাদের চারপাশে আমরা যে সকল জিনিসগুলো দেখতে পাই সেগুলিকে আমরা সাধারণত বস্তু বলে থাকি। ভিডিওটি দেখার পর যদি তোমাদের উপকারে আসে তাহলে তোমরা অবশ্যই বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দিও এবং প্রশ্ন উত্তরগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনে অল করে রেখো, যাতে আমার ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যেতে পারো। চলো পরের প্রশ্ন হলো, পদার্থ কাকে বলে? উত্তর, বস্তুর মধ্যে যে উপাদান আছে তা হলো পদার্থ। অর্থাৎ কোনো বস্তু যা দিয়ে তৈরি হয় সেটিকেই বলা হয় পদার্থ। পরের প্রশ্ন হলো, ভৌত অবস্থা অনুসারে পদার্থকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? উত্তর, ভৌত অবস্থা অনুসারে পদার্থকে 3 ভাগে ভাগ করা যায়, যথা কঠিন, তরল ও গ্যাসীয়। আমি তোমাদের সুবিধার জন্য নিচে এটি কয়েকটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি। দেখো যে কয়েকটি কঠিন পদার্থের নাম হলো লোহা, প্লাস্টিক, কাঠ, এমন আরও যেগুলো শক্ত জিনিস সেগুলিকে আমরা সাধারণত কঠিন পদার্থ হিসেবে চিনে থাকি। এছাড়াও তরল পদার্থ, যেগুলি জলের মতো এমন তরল, সেগুলিকে সাধারণত তরল পদার্থ বলা হয়। উদাহরণ হিসেবে আমরা জল বলতে পারি, সরিষার তেল বলতে পারি, কাশির সিরাপ বলতে পারি, দুধ বলতে পারি, এমন যেগুলো আর কি তরল সেগুলোই হলো তরল পদার্থের উদাহরণ। এবং গ্যাসীয় পদার্থ আমাদের বায়ুমণ্ডলে যে সকল গ্যাস রয়েছে, যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, আর্গন, নিয়ন, জেনন, বিভিন্ন ধরনের যেসব গ্যাসগুলো রয়েছে এই গ্যাসগুলোকেই আমরা সাধারণত গ্যাসীয় পদার্থ বলে থাকি। পরের প্রশ্ন হলো, ধাতুর কয়েকটি বৈশিষ্ট্য লেখো। আমরা আগেই আলোচনা করেছি যে ধাতু আর অধাতু, সেই ধাতুর কয়েকটি বৈশিষ্ট্য। তার মধ্যে প্রথম বলা যেতে পারে যে ধাতু আঘাত করলে ঠং ঠং শব্দ হয়। অর্থাৎ তোমরা দেখবে বাড়িতে যদি তোমাদের ধাতু অর্থাৎ কাঁসার বাসন বলো বা অ্যালুমিনিয়ামের যে বাসনগুলো হয় সেগুলোকে যদি একটার সঙ্গে আর একটা তোমরা বাড়ি দাও তাহলে দেখবে কত জোরে জোরে ঠং ঠং শব্দ হচ্ছে। বা তোমাদের স্কুলের যেমন ঘন্টাও থাকে, ঘন্টার সঙ্গে যদি আর একটা রকম ঘন্টা বাড়ি দেওয়া হয় তাহলে কত জোরে আওয়াজ হবে, ঠিক এমনই। তাছাড়াও ধাতু তাপ ও তড়িতের সুপরিবাহী, অর্থাৎ ধাতুর এক প্রান্তে যদি তুমি উত্তপ্ত করো তাহলে দেখবে অপর প্রান্ত তুমি আর হাত দিয়ে ধরে রাখতে পারবে না, সেটিও গরম হয়ে যাবে। এছাড়াও ইলেকট্রিক, যদি একদিকে ইলেকট্রিকের তার জড়িয়ে দাও আর যদি আরেক দিকে তুমি হাত দিয়ে ধরো তাহলে তোমাকে শক মারবে। তার মানে এটি তাপও বহন করতে পারে এবং তড়িৎও বহন করতে পারে, তাই ধাতু হলো তাপ ও তড়িতের সুপরিবাহী। এছাড়াও ধাতুর উপরের তলে আলো পড়লে চকচক করে। তোমরা যদি সূর্যের আলোয় বা কোনো লাইটের আলোয় ধাতুকে নিয়ে যাও তাহলে এটি চকচক করবে। তোমরা বাসনগুলোকে যদি কোনো সময় লাইটে ধরো তাহলে দেখতে পাবে। এছাড়াও এদের সরু খণ্ডকে সহজে বাঁকানো যায়। আমরা জানি যে ধাতু দিয়ে বিভিন্ন রকম ডিজাইনের জিনিসপত্র তৈরি করা যায়, কিন্তু তুমি যদি কাঠকে বাঁকাতে যাও তাহলে মট করে ভেঙে যাবে। তারপর কি বলছে, জোরে পিটলে চ্যাপ্টা হয়ে যায়। ধাতুকে যদি তুমি বারবার জোরে জোরে আঘাত করো, যেমন লোহাকে আঘাত করে আমরা বিভিন্ন ছুরি, কোদাল, দা, কাস্তে, খুন্তি কত কিছু বানাচ্ছি, তার মানে কি এটি জোরে জোরে পিটলেও ভেঙে যাচ্ছে না, এটি চ্যাপ্টা হয়ে যায়। এর পরের প্রশ্ন হলো, ধাতু এবং অধাতুর পার্থক্যগুলি নির্ণয় করো।
আমরা ধাতুর বৈশিষ্ট্যগুলি যেমন শিখলাম, ঠিক তেমনই তার কাছাকাছি কিছু উল্টো হবে অধাতু। তাহলে ধাতুকে আঘাত করলে ঠং ঠং শব্দ হয়, আর অধাতুকে আঘাত করলে এমন শব্দ হয় না। তাছাড়াও ধাতু তাপ ও তড়িতের সুপরিবাহী, আর অধাতু তাপ ও তড়িতের কুপরিবাহী। 3 নম্বর হলো ধাতু সাধারণত চকচক করে, আর অধাতু সাধারণত চকচক করে না। ধাতু পিটলে সহজে ভাঙে না, চ্যাপ্টা ও লম্বা হয়ে যায়, এবং অধাতুকে আঘাত করলে সহজেই ভেঙে যায়। পরের প্রশ্ন হলো কয়েকটি ধাতুর নাম লেখো। উত্তর, কয়েকটি ধাতু হলো ওই যে লোহা, সোনা, রূপো, অ্যালুমিনিয়াম, এগুলি সব ধাতু। কয়েকটি অধাতুর নাম লেখো। কয়েকটি অধাতুর নাম হলো কয়লা, গ্যাস কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন ইত্যাদি। পরের প্রশ্ন হলো বিশুদ্ধ পদার্থ কাকে বলে। উত্তর, যে পদার্থের মধ্যে একাধিক পদার্থ মিশে থাকে না তাদের বিশুদ্ধ পদার্থ বলে। যেমন লোহার ভিতরে যদি শুধু লোহাই থাকে, কয়লার ভিতরে যদি শুধু কার্বনই থাকে, এগুলিকে বিশুদ্ধ বলা যেতে পারে। কিন্তু এবার দেখতে হবে যে সেটা কি ধরনের পদার্থ। যদি কিছু মিশে থাকে তাহলে সেটি মিশ্র পদার্থ হয়ে যাবে। আবার তার নিচেই দেখো লেখা রয়েছে মিশ্র পদার্থ কাকে বলে। উত্তর, দুই বা ততোধিক বিশুদ্ধ পদার্থকে একসঙ্গে মেশালে যা পাওয়া যায় তাকে মিশ্র পদার্থ বলা হয়। পরের প্রশ্ন হলো কয়েকটি মিশ্র পদার্থের উদাহরণ দাও। উত্তর, চিনির শরবত। চিনি আর শরবতে জল, দেখো এখানে বিভিন্ন কিছু মিশে গেছে। ঠিক এমনভাবেই ঠান্ডা পানীয়, মধু, বাজির মশলা, লোহার রং, বায়ুতে বিভিন্ন রকমের গ্যাস মিশে থাকে, তাহলে এগুলি হলো সব মিশ্র পদার্থ। পরের প্রশ্ন হলো কয়েকটি বিশুদ্ধ পদার্থের উদাহরণ দাও। উত্তর, গন্ধক, লোহা, জল, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, চিনি। এই যে তোমরা উপরেরটা দেখতে পাচ্ছ, শুধু উপরে লেখা হয়েছে মিশ্র পদার্থে বায়ু, অর্থাৎ বায়ুর ভিতরে বিভিন্ন গ্যাস থাকতে পারে, কিন্তু নিচে দেখো বিশুদ্ধ পদার্থের মধ্যে শুধু কার্বন ডাইঅক্সাইডের নেওয়া হয়েছে, মানে এটা আলাদা করে একটি গ্যাসের নাম বলা হয়েছে, আর ওটাকে পুরো বায়ু বলতে বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসকে বলা হয়েছে। পরের প্রশ্ন হলো বায়ু কেন মিশ্র পদার্থ। এই যে দেখো প্রশ্নটি আবার বোঝার জন্য নিচে করে দিয়েছি আমি। উত্তর, বায়ুর মধ্যে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, জলীয় বাষ্প প্রভৃতি, এটা প্রভৃতি হবে, প্রভৃতি বিভিন্ন ধরনের পদার্থ মিশে থাকায় বায়ুকে মিশ্র পদার্থ বলা হয়। পরের প্রশ্ন হলো বিশুদ্ধ পদার্থকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি। উত্তর, বিশুদ্ধ পদার্থকে দুইটি ভাগে ভাগ করা যায়, একটি হলো মৌলিক পদার্থ এবং অপরটি হলো যৌগিক পদার্থ। পরের প্রশ্ন হলো বাতাসে অক্সিজেনের ভূমিকা কি। উত্তর, অক্সিজেন আমাদের শ্বাসকার্য চালাতে সাহায্য করে। তাছাড়াও 2 নম্বরে বলা যেতে পারে অক্সিজেন কোনো জিনিসকে জ্বলতে সাহায্য করে, অর্থাৎ কোনো জায়গায় যেমন চুলোয় আগুন জ্বালানোর সময় অক্সিজেন ওই আগুন জ্বলতে সাহায্য করে। পরের প্রশ্ন হলো জলের মধ্যে তড়িৎ পাঠালে কি হয়। উত্তর, জল ভেঙে হাইড্রোজেন আর অক্সিজেন এই দুটি পৃথক পৃথক অণুতে পরিণত হয়ে যায়। পরের প্রশ্ন হলো ম্যাগনেসিয়াম ধাতুর ফিতেই আগুন জ্বালালে কি হয়। উত্তর, অনেক আলো আর তাপ উৎপন্ন করে এবং সাদা গুঁড়ো তৈরি করে। পরের প্রশ্ন হলো পরমাণু কাকে বলে। উত্তর, পরমাণু হলো মৌলের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে ওই মৌলের রাসায়নিক গুণ বর্তমান থাকে, সেই ক্ষুদ্রতম কণাকেই মৌলের পরমাণু বলে। পরের প্রশ্ন হলো অণু কাকে বলে। উত্তর, পরমাণুর জোটবদ্ধ অবস্থাকে ওই মৌলের অণু বলা হয়, অর্থাৎ একটি পরমাণুর ভিতরে একটি অণুর ভিতরে অনেকগুলি পরমাণু জোটবদ্ধ অবস্থায় থাকে। পরের প্রশ্ন হলো জল কোন কোন মৌল নিয়ে গঠিত হয়। উত্তর,
জল হাইড্রোজেন ও অক্সিজেন নিয়ে গঠিত হয়। পরের প্রশ্ন হলো চিহ্ন কাকে বলে? উত্তর, মৌলের নামের সংক্ষিপ্ত রূপকে চিহ্ন বলা হয়। এখানে আমরা ছকের মাধ্যমে বেশ কিছু চিহ্নের মৌলের নাম সহ একটু আলোচনা করেছি, তোমরা এগুলো একটু ভালো করে পড়ে নিও, নয়তো তোমরা পরীক্ষায় আসলে লিখতে পারবে না। যেমন নাইট্রোজেনের চিহ্ন হলো N, বোরনের চিহ্ন হলো B, সালফারের চিহ্ন হলো S, ফসফরাসের চিহ্ন হলো P, এইটা তোমাদের পরীক্ষায় আসে, ফসফরাস আসে, আয়োডিনের I, ফ্লোরিন F, কোবাল্টের CO, হিলিয়াম He, লিথিয়াম Li, তাছাড়াও বেরিলিয়াম Be, বেরিয়াম Ba, ব্রোমিন Br, ক্লোরিন Cl, ক্রোমিয়াম Cr, ম্যাঙ্গানিজ Mn, ম্যাগনেসিয়াম Mg, অক্সিজেন O, কার্বন C। তাছাড়াও এই নিচের যে ল্যাটিন শব্দ নামগুলো রয়েছে এগুলো একটু ভালো করে খেয়াল করো। আগেরগুলো যেমন কত সুন্দর ওই উচ্চারণের সঙ্গে শব্দের প্রাথমিক বর্ণগুলোর মিল রয়েছে, কিন্তু এগুলো দেখো একটু পৃথক, যেহেতু এগুলি ল্যাটিন নাম তাই একটু অন্যরকম। যেমন পটাশিয়াম, এটার মৌলের ল্যাটিন নাম হলো ক্যালিয়াম। এই যে ল্যাটিন নাম যেহেতু ক্যালিয়াম তাই মৌলের চিহ্ন হয়েছে কে। এই যে এইগুলো তোমাদের পরীক্ষায় আসে বেশি, যে পটাশিয়ামের চিহ্ন হলো কে। এছাড়াও দেখো সোডিয়াম, তোমাদের মনে হবে যেন এটা এস এর মতো হবে, কিন্তু না, সোডিয়াম হলো Na। তাহলে তোমাদের এইগুলো ভালো করে মুখস্থ রাখতে হবে, কারণ এগুলো ল্যাটিন নামে নামকরণ করা হয়েছে। তাহলে সোডিয়াম হলো Na, তামা কিউপ্রাস ওই জন্য Cu, লোহা এটি ফেরাস ওই জন্য Fe, সোনা আরাম ওই জন্য Au, রূপো আর্জেন্টাম ওই জন্য Ag। এই ছকটা একটু ভালো করে মুখস্থ করে নেবে তোমরা। পরের প্রশ্ন হলো কয়েকটি মৌলের নাম ও যোজ্যতা লেখো। প্রথম অক্সিজেন, অক্সিজেনের যোজ্যতা হলো 2, নাইট্রোজেন, নাইট্রোজেনের যোজ্যতা হলো 3, কার্বন, কার্বনের যোজ্যতা হলো 4, সালফার, সালফারের যোজ্যতা হলো 2 এবং ক্লোরিনের যোজ্যতা হলো 1। পরের প্রশ্ন হলো পারমাণবিক বা পারমাণবিকতা কাকে বলে? উত্তর, কোনো মৌলের অণুতে যত সংখ্যক পরমাণু থাকে তাকে ওই মৌলের পারমাণবিকতা বলা হয়। তারপর হলো মিশ্রণ কাকে বলে? উত্তর, একাধিক পদার্থ মিশে তৈরি হয় মিশ্রণ বা মিশ্র পদার্থ। পরের প্রশ্ন হলো দ্রবণ কাকে বলে? উত্তর, যখন একাধিক পদার্থ একে অপরের সঙ্গে পুরোপুরিভাবে মিশে যায় তখন তাকে বলা হয় দ্রবণ। পরের প্রশ্ন হলো দ্রব্য কাকে বলে? উত্তর, দ্রবণ তৈরি করার সময় যে পদার্থটা গুলে যায় তাকে বলা হয় দ্রাব্য। পরের প্রশ্ন হলো দ্রাবক কাকে বলে? উত্তর, যার মধ্যে কোনো পদার্থ গুলে যায় তাকে বলা হয় দ্রাবক। এটা একটু গুলে যায় হবে, একটু খেয়াল রেখো তোমরা। তাহলে বিষয়টা ভালো করে দেখো, বলছে যেটি গুলে যায় তাকে বলা হয় দ্রাব্য, আর যার মধ্যে গুলে যায় সেটি বলা হয় দ্রাবক। পরের প্রশ্ন হলো কয়টি পদ্ধতিতে কোনো মিশ্রণ পৃথক করা যায়? এটা পরীক্ষায় প্রচুর পরিমাণ আসে। উত্তর, পরিস্রবণ, কেলাসন ও চুম্বক দ্বারা পৃথকীকরণ। যেমন পরিস্রবণ তোমরা ওখানে পড়ে থাকবে, যে যেমন চিনির জলকে যদি পৃথক করা যায় তখন সেটি বার্নার দিয়ে গরম করা হয়, জলগুলি বাষ্প হয়ে উপরে উঠে যায় আর চিনির দানাগুলো নিচে পড়ে থাকে। এই যে পৃথকীকরণ এটাকে বলা হয় কেলাসন। তাছাড়াও পরিস্রবণ, যেমন ফিল্টার পেপার দিয়ে এটিকে পৃথক করা যায়। তাছাড়াও চুম্বক দ্বারা পৃথকীকরণ, যে সমস্ত পদার্থগুলি চুম্বকে আটকে যায় সেই চুম্বক পদার্থগুলি চুম্বকে আটকে যায়, অবশিষ্ট অন্যান্য পদার্থগুলি নিচে পড়ে থাকে, এমনভাবেই চুম্বক দ্বারা পৃথক করা যায়। আজকে আমাদের তৃতীয় অধ্যায়ের আলোচনা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুদের কাছে। আর যদি তোমাদের অন্য বন্ধুদের দরকার পড়ে তাদেরকে শেয়ার করে দিও। আর ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে
বেল আইকন ক্লিক করে নোটিফিকেশান অল করে রেখো, যাতে এমন ভিডিও সবার আগে তোমরা পাও। আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থেকো।